সুপ্রিয় ডিগ্রির প্রথম বর্ষ ছাত্রছাত্রীবৃন্দ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অবনী কুমার মণ্ডল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ। আজ আমি তোমাদের ডিগ্রির প্রথম বর্ষের দ্বিতীয় পত্র বই থেকে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান এই বিষয়ে পাঠদান করব। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং অনলাইন ক্লাসগুলো আগের মতো প্রতিনিয়ত তোমরা দেখবে। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করতে চাই সেটি হচ্ছে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান। পরীক্ষণমূলক মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, অর্থাৎ তোমাদের প্রথম বর্ষের যে দ্বিতীয় পত্র বই আছে, প্রথম বর্ষের দ্বিতীয় পত্রর যে মনোবিজ্ঞান বই আছে, এই মনোবিজ্ঞান বইয়ের পরীক্ষণমূলক মনোবিজ্ঞান, এই পরীক্ষণমূলক মনোবিজ্ঞান আমি তোমাদের এই বিষয়ে পাঠদান করব। পরীক্ষণমূলক মনোবিজ্ঞান ইংরেজিতে কি বলা হয়? এক্সপেরিমেন্টাল সাইকোলজি। এক্সপেরিমেন্টাল সাইকোলজি হচ্ছে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, এই পরীক্ষণমূলক মনোবিজ্ঞান কি এই বিষয়ে আমি পাঠদান করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে আশা করি। দেখো, তোমাদের ডিগ্রির ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ আছে। কি আছে? ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ। এই যে ক বিভাগে আছে 10টি প্রশ্ন। এটা অতি সংক্ষিপ্ত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করবে, এই যে ক বিভাগে 10টি প্রশ্ন আছে, এই 10টি প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত, অর্থাৎ এক এক প্রশ্নের জন্য একটি মার্ক। 10টি প্রশ্ন অ্যান্সার করলে 10টি মার্ক। আর খ বিভাগ আছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত আছে 8টি প্রশ্ন হবে, 8টি থেকে 5টি লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবে, তোমরা এই মান বন্টনগুলো না জানলে অসুবিধা হবে পরীক্ষার সময়। সুতরাং তোমরা পরীক্ষার প্রশ্নের মান বন্টনটা ভালো করে একটু দেখে নাও আজকে, যে আমার ক বিভাগ থেকে আছে কটি? 10টি প্রশ্ন। এটা কি? সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত যেমন কি মনোবিজ্ঞান কি, এই ধরনের মনোবিজ্ঞান কি, বিজ্ঞান কি, এরপর হচ্ছে পরীক্ষণ মনোবিজ্ঞান কি। এই যে অতি সংক্ষিপ্ত এই প্রশ্নগুলোরে 10টি পড়বে, 10টি তোমাকে অ্যান্সার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর পড়বে খ বিভাগ। খ বিভাগ কি? সংক্ষিপ্ত। প্রথম ক বিভাগে পড়বে অতি সংক্ষিপ্ত, খ বিভাগ অতি সংক্ষিপ্তের ভিতরে 10টি থাকবে, তোমাকে 10টি লিখতে হবে, অর্থাৎ একটা প্রশ্নের মান কত? 1। এরপর আছে খ বিভাগ আছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে কটি? 8টি, তোমাকে লিখতে হবে 5টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খেয়াল করো, খ বিভাগে 8টি পড়ে তোমাকে 5টি অ্যান্সার করতে হবে, 4 5 20 মার্ক। আগে 10 আর এই 20 30। আর গ বিভাগে আছে 8টি, এর থেকে লিখতে হবে 5টি। 8টি থেকে কটি লিখতে হবে? 5টি লিখতে হবে। তাহলে এই যে 5টি লিখতে হবে, মোট সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আর রচনামূলক। সুতরাং এখানে আছে 10 মার্ক, অর্থাৎ 5 10 কে 50 আর 30 80, 20 হচ্ছে ব্যবহারিক মার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মান বন্টন সম্পর্কে মোটামুটি জেনেছি, যে আমাদের প্রথম অতি সংক্ষিপ্ত থাকবে, তারপর সংক্ষিপ্ত থাকবে, তারপর থাকবে রচনামূলক প্রশ্ন। সুতরাং অতি সংক্ষিপ্ত এটা 10টি প্রশ্ন পড়বে, 10টি লিখতে হবে, একটা প্রশ্নের মান 1। সংক্ষিপ্ত থাকবে 8টি, 5টি লিখতে হবে, 4 5 4 মার্ক করে, 4 5 20। আর রচনামূলক থাকবে 8টি, 8টি থেকে 5টি লিখতে হবে, 5 10 কে 50, এই মোট 80 মার্কের পরীক্ষা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রশ্নের মান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নের মানগুলো জেনে খেয়াল রাখবে কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে। এখন দেখো, আমি বোর্ডে লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, বোর্ডে লিখেছি যে মনোবিজ্ঞান কি। তোমরা দেখো, অনেকদিন লেখাপড়ার বাইরে আসো কিনা জানি না,
আশা করছি তোমরা লেখাপড়া নিয়ে আসো যে মনোবিজ্ঞান কি। আমরা কিন্তু মনোবিজ্ঞান বই পড়ি, কিন্তু মনোবিজ্ঞানকে অনেকেই জানি না। অনেকে বলে মনোবিজ্ঞান হচ্ছে মনের বিজ্ঞান, অনেকে বলে যে মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান, আবার অনেকে বলে মনোবিজ্ঞান ও মন নিয়েই আলোচনা করে, মনটাই আসল। আসলে মনটাই আসল ঠিকই আছে, কিন্তু বিষয়টা ওই রকমই না। মনটা আসল কখন ঠিক ছিল? তখন আগে ছিল, অনেক 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 আগে। তারপর আসলো আত্মার বিজ্ঞান। সর্বশেষ মনোবিজ্ঞানী ক্রেডার গোথাস কেবানো অনেক মনোবৈজ্ঞানিক আছে, গবেষণা করে গবেষণালব্ধ তথ্য দ্বারা দেখলো যে মন বা আত্মাকে ধরা জানার সময় জানা, সুতরাং সেটা হতে পারে না। আর আত্মার তো একই অবস্থা, ধরাও জানা সময় জানা। তাহলে কি হবে? আচরণের বিজ্ঞান। আচরণটা কাদের বিজ্ঞান? মানুষ ও প্রাণীর আচরণের বিজ্ঞান। সুপুরে শিক্ষার্থী বিন্দু, তোমরা খেয়াল করো যে মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হচ্ছে মানুষ ও প্রাণীর আচরণ বিজ্ঞান। তাইলে বিষয়টা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু আমি আমার এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমরা আজকেই মুখস্থ হয়ে যাবে। আমরা বেশি শিখবো না, অল্প শিখবো, কিন্তু সেই শেখাটা যেন আমার স্মৃতি পটে গাঁথা থাকে এবং সেগুলো আমি অনেক অনেক দিন মনে রাখতে পারি। আজকে যেন পড়লে পরবর্তীতেও আমার পড়া নাও লাগে, এমনভাবে আমাদের এই বিষয়টা শিখতে হবে। সুপুরে শিক্ষার্থী বিন্দু, তাহলে কি বলেছি? মনোবিজ্ঞান হচ্ছে মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞানসম্মত অনুধান। তোমরা এই সংজ্ঞাটি খাতায় লিখে রাখো। মনোবিজ্ঞান হচ্ছে মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞানসম্মত অনুধানকে মনোবিজ্ঞান বলা হয়। দেখো মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি। দেখো সাইকোলজি বানানটা সবাই কিন্তু ভুল করার চেষ্টা করে। সাইকোলজি বিভিন্ন পরীক্ষায় সাইকোলজি বানান পড়ে, 4টি অপশন থাকে এমসিকিউ এর, সেখানে 4টি অপশন, একটা সঠিক থাকবে, 3টা ভুল থাকবে। সুতরাং তোমার সঠিকটাই অ্যান্সার করতে হবে। সাইকোলজি খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, যে পি এস ওয়াই সিএইচও এলও জি ওয়াই, এই হচ্ছে আমার সাইকোলজি। সাইকোলজির বানান কি তাহলে? যে পিএস ওয়াই, আমি আরো একটু ভাগ ভাগ করে লিখে দেই শিক্ষার্থী বিন্দু, যে পিএস ওয়াই সিএইচও এলও জি ওয়াই, সাইকোলো সিএইচও এলও সুপুর শিক্ষার্থী বিন্দু এলও সাইকোলো জিওয়াইজি, সাইকোলজি। সুতরাং বানান মুখস্থ করা অনেক সহজ। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা কি ছিলাম যে সাইকোলজি বানানটা শিখতে পেলাম। এখন দেখো আক্ষরিক অর্থ সাইকোলজিকে ইংরেজি মন সম্পর্ক বিজ্ঞান বলা হয়, কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা কি? আধুনিক মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা হলো পরীক্ষণমূলক মনোবিজ্ঞান, যেটা আমরা বলেছি যে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান, অর্থাৎ এক্সপেরিমেন্টাল সাইকোলজি। এক্সপেরিমেন্টাল সাইকোলজি, এটা বাংলায় বলা হয় পরীক্ষণমূলক মনোবিজ্ঞান। আচ্ছা, তাহলে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান কি? দেখো মনোবিজ্ঞানের যে শাখায় পরীক্ষণ পদ্ধতির সাহায্যে প্রয়োগে মাধ্যমে মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কে প্রাপ্ত তথ্যাবলীকে সুসংবদ্ধভাবে সুনির্দিষ্ট করা হয়, তাকে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো পরীক্ষণমূলক মনোবিজ্ঞান পড়বে, পরীক্ষার সময় পড়বে, তোমাকে এইগুলো জানতে হবে যে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের যে শাখায় পরীক্ষণ পদ্ধতির প্রয়োগের মাধ্যমে মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কে প্রাপ্ত তথ্যাবলীকে সুসংবদ্ধভাবে লিপিবদ্ধ করা হয় এবং সন্নিবেশিত করা হয়, তখন তাহাকে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান বলা হয়। সুপ্রিয় ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আসো অবশ্যই ক্লাসটা ভালোভাবে দেখবে, লাইক করবে। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। দেখো এরপর আছে মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ। বলেছি সাইকোলজি। সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সুপ্রিয় ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, যে সাইকোলজি শব্দটি ইংরেজি কোন শব্দ থেকে এসেছে? সাইকোলজি শব্দ থেকে এসেছে সাইক এবং লগস থেকে। কি শব্দ? গ্রিক শব্দ। কি শব্দ?
গ্রিক শব্দ, গ্রিক গ্রিক শব্দ সাইক, PSYCHE সাইক, আর এর কত লগস এলো 0S। গ্রিক শব্দ সাইক এবং লগস থেকে সাইকোলজি শব্দটি এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি শিখলাম যে সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সাইকোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ সাইক আত্মা এবং লগস মানে বিজ্ঞান। সুতরাং সাইকোলজি আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান। সাইকোলজি শব্দটি আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান। এই যে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞানকে আমরা সাইকোলজি বলে থাকি। সুতরাং এটা কি শব্দ? গ্রিক শব্দ। এরপরে দেখো যে মনোবিজ্ঞানের জন্ম কত সালে? আমি কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়াচ্ছি, তোমরা খেয়াল করবে। মনোবিজ্ঞানের জন্ম কত সালে? 1879 সালে প্রথম মনোবিজ্ঞানের জন্ম হয়। কত সালে? 1879 সালে সর্বপ্রথম মনোবিজ্ঞানের জন্মায়। জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করা হয় এবং উইলহেম উন্ডকে মনোবিজ্ঞানের জনক বলা হয়। কাকে বলা হয়? উইলহেম উন্ডকে মনোবিজ্ঞানের জনক বলা হয়। পরীক্ষণ মনোবিজ্ঞানের জনককে? পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক হচ্ছে উইলহেম উন্ড। উইলহেম উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কত সালে? 1879 সালে। বিষয়টা কিন্তু একবারে পড়লে আমাদের অনেক সহজে আয়ত্ত করা সম্ভব হবে। যে উইলহেম উন্ড কোন দেশের নাগরিক এবং মনোবিজ্ঞানী? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি উইলহেম উন্ড দার্শনিক এবং মনোবিজ্ঞানী। কোন দেশের? জার্মানির দার্শনিক এবং একজন মনোবৈজ্ঞানিক। এরপরে দেখো যে কত সালে মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয়? 1879 সালে। উন্ডকে প্রথম পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক বলা হয়। উইলহেম উন্ড। সুপ্রিয় শিক্ষার্থী, উন্ড বানান কি তাহলে? উইলিয়াম বানান কি? সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু উন্ড বানান কি একটু শিখে নাও তাহলে। যে পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক অর্থাৎ কি? উইলিয়াম উইলহেম। উইলহেম উন্ডকে প্রথম পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে আমরা কি ছিলাম? যে পরীক্ষণ মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি, এরপরে যে সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমরা যেমন আগে শিখেছিলাম মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞানের জনক কি, পরীক্ষণ মনোবিজ্ঞান কি। এখন পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক সম্পর্কে জেনেছি। দেখো পরীক্ষণ মনোবিজ্ঞানের ব্যবহার বলতে কি বোঝায়? পরীক্ষণ মনোবিজ্ঞান এটা ব্যবহার বলতে আমরা কি বোঝাই? পরীক্ষণ মনোবিজ্ঞানের ব্যবহার বলতে মূলত বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতিগুলোর ব্যবহারই বোঝায়। কি বলা? যে পরীক্ষণ মনোবিজ্ঞানের ব্যবহার বলতে কি বোঝায়? বৈজ্ঞানিক গবেষণা কার্যের ব্যবহার করা হলো পরীক্ষণ মনোবিজ্ঞানের মূল বিষয়। আধুনিক মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে কি? পরীক্ষণমূলক মনোবিজ্ঞান। এরপরে দেখো যে উইলহেম উন্ড কত সালে পরীক্ষণ মনোবিজ্ঞানের গবেষণাগারটি স্থাপিত করা হয়? আমি বলেছি যে 1879 সালে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করা হয়। দেখো সাধারণ মনোবিজ্ঞান ও পরীক্ষণ মনোবিজ্ঞান কি এক? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলেছি যে সাধারণ মনোবিজ্ঞান আর পরীক্ষণ মনোবিজ্ঞান। আজকে যেহেতু আমি পরীক্ষণ মনোবিজ্ঞান পড়াচ্ছি, তাহলে আমার সাধারণ মনোবিজ্ঞান আর পরীক্ষণ মনোবিজ্ঞান এক কি না সে বিষয় তো খেয়াল করতে হবে। সাধারণ পরীক্ষণ বিজ্ঞান এক নয়, কেননা পরীক্ষণ মনোবিজ্ঞান একটা গবেষণালব্ধ তথ্য। আচ্ছা, পরীক্ষণ মনোবিজ্ঞান কি কি বিষয় নিয়ে আলোচনা করে? শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো আমার দিকে, যে পরীক্ষণ মনোবিজ্ঞান কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে? পরীক্ষণ মনোবিজ্ঞান মানসিক প্রক্রিয়া, আচরণ, বংশগত, পরিবেশ, শারীরবৃত্তীয় এইসব বিষয় নিয়ে আলোচনা করে। যে পরীক্ষণ মনোবিজ্ঞান মানসিক প্রক্রিয়া, আচরণ, বংশগত, পরিবেশ, শারীরবৃত্তীয় প্রক্রিয়া এক গবেষণার কৌশল নিয়ে আলোচনা করে। দেখো প্রাণের আচরণের উপর সরাসরি পরীক্ষণ পরিচালনা করে কোন বিজ্ঞান? পরীক্ষণ মনোবিজ্ঞান। মানুষ বা প্রাণীর যেসব আচরণ আছে সেই সব আচরণ নিয়ে
প্রথম পরীক্ষণমূলক আলোচনা করে কে? মনোবিজ্ঞান। পরীক্ষণমূলক মনোবিজ্ঞান। পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? আমরা যেহেতু পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের ক্লাস নিচ্ছি বা বোঝাচ্ছি, তাহলে আমাদের পরীক্ষণ মনোবিজ্ঞানের মনোবিজ্ঞান এর মূল উদ্দেশ্যটা কি? পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের মূল উদ্দেশ্য তথ্যগুলোর প্রাপ্ত যে তথ্যগুলো আছে সেগুলো বস্তুনিষ্ঠ থাকবে, যথার্থতা থাকবে, নির্ভরযোগ্যতা থাকতে হবে, অর্থাৎ এদের বৈজ্ঞানিক জগৎ বৈজ্ঞানিক গুণগত মানকে অক্ষুণ্ণ রাখা হয়। তথ্য নির্ভর হতে হবে, যথার্থতা থাকতে হবে, নির্ভরযোগ্যতাও থাকতে হবে। আধুনিক মনোবিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? তাহলে যে আধুনিক মনোবিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো পরীক্ষণ পদ্ধতিতে তার সকল গবেষণা কর্মে তাহাকে কর্মে প্রয়োগ করা। আধুনিক মনোবিজ্ঞানের মূল বিষয় হলো কি? তাহলে পরীক্ষণ পদ্ধতিকে তার সকল গবেষণা কর্মে প্রয়োগ করা। এরপরে দেখো আমরা উদ্দীপক কাহাকে বলে? শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপক কি? এইগুলো আমরা শিখব। উদ্দীপক কি? প্রতিক্রিয়া কাকে বলে? প্রতিক্রিয়া কি একটু খেয়াল করে। প্রতিক্রিয়া কি? সুপ্রিয় প্রথম বর্ষ ছাত্র ছাত্রীরা, তোমরা আজ মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে পাঠদান করছি। দেখো উদ্দীপক কি, প্রতিক্রিয়া কি। তাহলে উদ্দীপকটা কি এটা আমাদের জানার দরকার। যে শক্তি জীবদের কোনো প্রকার বা উহার কোনো স্থানে উত্তেজিত করে তাকে উদ্দীপক বলে। তাহলে উদ্দীপক কি? যে শক্তি জীবদের কোনো প্রকার বা উহার কোনো স্থানে উত্তেজিত করে। যে উদ্দীপক, যে শক্তি জীবদেহের কোনো স্থানে বা কোনো প্রকার বা উহার কোনো স্থানে উত্তেজিত করে তাকে আমরা উদ্দীপক বলি। উদ্দীপক কাহাকে বলি? উদ্দীপক আছে যে শক্তি জীবদেহের কোনো প্রকার কোনো স্থানে বা কোনো কার্যে বা কোনো জায়গায় বা উহার কোনো স্থানে উত্তেজিত করে তাকে আমরা উদ্দীপক বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো প্রতিক্রিয়া কি। প্রতিক্রিয়া হচ্ছে যে শক্তি উদ্দীপকের উত্তেজনা কোনো চিন্তার সাড়া দেয়। এই যে উত্তেজিত করা জীবদেহের যে উত্তেজিত করা হয়, যে শক্তি জীবদেহের উত্তেজিত করার ফলে যে সাড়া দেওয়া হয় তাকে প্রতিক্রিয়া বলে। খুব সহজ কিন্তু শিক্ষার্থীবৃন্দ। তাহলে যে শক্তি প্রতিক্রিয়া কি? যে শক্তি উদ্দীপকের উত্তেজনার ফলে জীবদের প্রতিক্রিয়ার যে সাড়া জাগায় এক কথা, যে উদ্দীপকের উত্তেজনার ফলে জীবদের যে সাড়া দেয়, উত্তেজিত হবে আবার সাড়া দেবে, তাহলে তাকে প্রতিক্রিয়া বলে থাকি। সুতরাং উদ্দীপক এক জিনিস, প্রতিক্রিয়া আরেক জিনিস। উদ্দীপক কি করে? জীবদের কোনো অংশ বা কোনো স্থানে শক্তি দ্বারা উত্তেজিত করে, এবং উত্তেজিত করার ফলে জীবদেহের যে সাড়া দেয়, এরপর সাড়া দেয়, সেই সাড়া দেওয়াই হলে প্রতিক্রিয়া। তোমরা বিষয়গুলো আরো সহজে বুঝতে পারবে। একটু মনোযোগী হও শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগী হও, তাহলে অনেক সহজে এগুলো আয়ত্ত করতে সক্ষম হবে। আচ্ছা, এরপরে দেখো উদ্দীপক প্রতিক্রিয়া সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। আচ্ছা, এখন পরীক্ষণ পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কি পরীক্ষণমূলক মনোবিজ্ঞান এর কিছু বৈশিষ্ট্য আছে না? এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন আমি বলি, তোমরা শোনো। যে প্রায়োগিক সংজ্ঞা, চলের নিয়ন্ত্রণ, নির্ভরযোগ্যতা। প্রায়োগিক সংজ্ঞা, প্রায়োগিক সংজ্ঞা। 2 নির্ভরযোগ্যতা, 3 নির্ভরযোগ্যতা, চলের নিয়ন্ত্রণ, পুনরাবৃত্তিতা, চলের নিয়ন্ত্রণ। 4 পুনরাবৃত্তিতা। দেখো শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য কি কি আছে? পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য প্রায়োগিক সংজ্ঞা, আরেকটা কি আছে? নির্ভরযোগ্যতা, আরেকটা কি আছে? চলের নিয়ন্ত্রণ আর
পুনরাবৃত্তিতা, চলের নিয়ন্ত্রণ আর পুনরাবৃত্তিতা। তারপর কি আছে? সাধারণীকরণ 5, সাধারণীকরণ 6, নির্ভুল তথ্য, নির্ভুল ও মার্জিত তথ্য। নির্ভুল ও মার্জিত তথ্য, মার্জিত তথ্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শিখলাম যে পরীক্ষণ পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে? এক হচ্ছে প্রায়োগিক সংজ্ঞা আছে, 2 হচ্ছে নির্ভর যোগ্যতা আছে, 3 হচ্ছে চলের নিয়ন্ত্রণ আছে, 4 পুনরাবৃত্তিতা, 5 সাধারণীকরণ, 6 নির্ভুল ও মার্জিত তথ্য। আমি যে তথ্যই দেই না কেন, যে তথ্যই বলি না কেন, সেটা হতে হবে অনেক নির্ভুল হতে হবে এবং মার্জিত হতে হবে। এরপরে কি? চলের নিয়ন্ত্রণ। মনে করো আমি একটা পরীক্ষণ পরিচালনা চালাতে গেলে সেখানে বাইরের তাপ, গরম, কোলাহল এইগুলোর নিয়ন্ত্রণের মাধ্যমে আমার পরীক্ষণ কার্যটি পরিচালনা করতে হবে। পুনরাবৃত্তিতা, পুনরাবৃত্তিতা হচ্ছে আমি পরীক্ষণ কার্য পরিচালনা করার ফলে পরীক্ষণটি কতটা সুসংগঠিত, সুসংঘবদ্ধ, সুশৃঙ্খলিত এবং বস্তুনিষ্ঠ তা বারবার এটা আবার বারবার পরীক্ষামূলকভাবে আমাকে আবার দেখতে হবে, বুঝতে হবে, সংযোজন বিয়োজন করতে হবে। যদি সেটা সঠিক তথ্য না হয় তাহলে আমার সংযোজন করতে হবে। এমনিভাবে আমার পুনরাবৃত্তিতার নির্ভর করে পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যের ভিতরে। প্রায়োগিক সংজ্ঞা অর্থাৎ কি? প্রায়োগিক সংজ্ঞা হচ্ছে কোনো তথ্য বিশ্লেষণের করার ফলে বলতে বোঝায় বিষয়বস্তু ঘটনার মধ্যে যেসব তথ্য, যে শব্দ বা শব্দসমূহ আছে তা সুস্পষ্ট ব্যাখ্যা করা। তথ্য বা ঘটনার মাধ্যমে, প্রায়োগিক সংজ্ঞার কথা বলছি, যে তথ্য বা ঘটনার মাধ্যমে যেসব বিষয়বস্তু আছে, সেসব ঘটনা বা তথ্য আছে তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করায়। এমনিভাবে আমাদের পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দু, এরপরে আছে দেখো নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্য পরীক্ষণ পদ্ধতির অন্য কোনো পদ্ধতির তুলনায় বেশি নির্ভরযোগ্য, অর্থাৎ পরিবেশের উপর নিয়ন্ত্রণ, চল পরিবর্তন, সুবিধা, বারবার পরীক্ষণ গ্রহণ করা ইত্যাদি পরীক্ষণ পদ্ধতির ফলন অধিক নির্ভরযোগ্য করে তোলে। অর্থাৎ কি? আমি যখন একটা পরীক্ষণ কার্য পরিচালনা করব গবেষণাগারে, তখন পরীক্ষণ কার্য পরিচালনার ক্ষেত্রে যেসব তথ্য, যেসব সত্যনিষ্ঠ তথ্য থাকবে, বস্তুনিষ্ঠ থাকবে, প্রায়োগিক সংখ্যা থাকবে, সবগুলোর একটা সঠিক তথ্য নির্ভরযোগ্যতার স্থান দিতে হবে। সুতরাং এই যে নির্ভরযোগ্যতা, এর সুবিধা হলো বারবার পরীক্ষা গ্রহণ করা এবং পরীক্ষণ পদ্ধতির ফলাফলকে একটি অধিক নির্ভরযোগ্য করে তোলা। চলের কথা বলেছি, যে পুনরাবৃত্তির কথা বলেছি, সাধারণীকরণ, যে অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া হলো সাধারণীকরণ। সুপ্রিয় ডিগ্রি প্রথম বর্ষ ছাত্রছাত্রীরা, তোমরা খেয়াল করো তাহলে, যে অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সংখ্যক দৃষ্টান্ত, কল্পনা দৃষ্টান্ত থেকে সাধারণ শিক্ষার্থী উপনীত হওয়াকেই সাধারণীকরণ বলা হয়। যে অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্ত উপনীত হওয়ার প্রক্রিয়া হলো সাধারণীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আমরা কি শিখলাম? যে পরীক্ষণ পদ্ধতি কি, পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ কি কি, এইগুলা শিখতে সক্ষম হয়েছি। দেখো এখানে পরীক্ষণ হলো একটি গবেষণা পদ্ধতি। প্রথম বলেছি পরীক্ষণ হলো, আমার এই সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। যেহেতু পরীক্ষণ পদ্ধতি কি একটা গবেষণামূলক পদ্ধতি, এটা তো ঠিকই কথা নাকি? আচ্ছা, যেখানে অনুসন্ধানকারী কতগুলো নির্দিষ্ট চল প্রয়োগ করেন এবং অন্যান্য চলের উপর তাদের প্রভাব পরিমাপ করেন। যে পরীক্ষণ পদ্ধতি হলো একটি গবেষণা পদ্ধতি, যেখানে অনুসন্ধানকারী কতগুলো নির্দিষ্ট চল প্রয়োগ করেন এবং অন্যান্য চলের উপর তাদের প্রভাব পরিমাপ করেন। চলের আরেক নাম বলা হয় ভেরিয়েবল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পরীক্ষণ পদ্ধতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন দেখো, তোমরা যে কথা আগে বলছিলাম যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে,
আর আছে রচনামূলক প্রশ্ন। এখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের ব্যাখ্যা করা হয়েছে, বুঝে গেছে মোটামুটি কম বেশি এই ধরনের প্রশ্ন আসে। আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, আমি বলি তোমরা খাতায় লিখে রাখো, যাও এক দাগ দিয়ে লেখো। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পরীক্ষণ কি, জিজ্ঞাসা চিহ্ন লেখো পরীক্ষণ কি, ওর সাথে লেখা পরীক্ষণ কি লিখেছো। আচ্ছা, পরীক্ষণের ধাপসমূহ বিস্তারিত আলোচনা করো শিক্ষার্থীবৃন্দ। পরীক্ষণের ধাপসমূহ বিস্তারিত আলোচনা করো, 5 মার্ক। তাহলে আগে লেখো পরীক্ষণ কি, ওর সাথে লেখো পরীক্ষণ কি জিজ্ঞাসা চিহ্ন, ওর সাথে লিখবা পরীক্ষণ পদ্ধতির ধাপসমূহ বিস্তারিত আলোচনা করো। লেখা হয়েছে? আচ্ছা, এইগুলা কিন্তু তোমাদের বাড়িতে একটু ভালো করে পড়তে হবে শিক্ষার্থীবৃন্দ। এখন দেখো, তোমরা যারা পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের যে কথাগুলো বলছেন, যে পরীক্ষণের মনোবিজ্ঞানের ধাপ, পরীক্ষণ কি, পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের ধাপ সময় আলোচনা করো, এই গেল আমার সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন, কিন্তু এই একই ধরনের প্রশ্ন হবে, মানে একটু পার্থক্য থাকবে তো রচনামূলক প্রশ্ন। আমি একটা রচনামূলক প্রশ্ন বলে তোমাদের, খেয়াল করো যে পরীক্ষণ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষার্থীবৃন্দ। রচনামূলক প্রশ্ন একটু লিখে রাখো তাহলে, যে পরীক্ষণ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, লিখেছো? এরপরে লেখো পরীক্ষণ মনোবিজ্ঞানের অধীত আচরণের বিভিন্ন ধরন আলোচনা করো। অর্থাৎ পরীক্ষণ মনোবিজ্ঞান যে হচ্ছে, তার যে আচরণ, এই আচরণের বিভিন্ন ধরন আছে, এই ধরনগুলো আলোচনা করো। কি ধরনের ধরন? মনে করো ঐতিহাসিক স্থায়িত্বকাল, প্রতিক্রিয়ার কাল, সময়কাল, প্রতিক্রিয়ার ভ্রান্তি, প্রতিক্রিয়ার পৌনঃপুন্য, প্রতিক্রিয়ার গতি, এইগুলো হচ্ছে আমার ধরন। অর্থাৎ পরীক্ষণ মনোবিজ্ঞান কি সংজ্ঞা দিলে শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো কিন্তু তোমরা, যে পরীক্ষণ মনোবিজ্ঞান কি তার একটা সংজ্ঞা দিয়েছো, দেওয়ার পরে সংজ্ঞা কি সেটা তুমি নিশ্চয়ই জানো, এর আগে বলা হয়েছে। এরপর পরীক্ষণ মনোবিজ্ঞানের যে আচরণের বিভিন্ন ধাপ, বিভিন্ন দিক তার আলোচনা আছে, সেই বিভিন্ন দিকগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে। ধাপ কি কি আছে আমি বলেছি, পরীক্ষণ মনোবিজ্ঞান বিভিন্ন ধরন, ধরন যা দিক তাই, পরীক্ষণ ধরন যা পরীক্ষণের দিক তাই। এরপরে দেখো ধরনের কথাটা আমি বলি, যে প্রতিক্রিয়ার সময়কাল, এই হচ্ছে ধরন বা দিক। প্রতিক্রিয়ার স্থায়িত্বকাল 2, প্রতিক্রিয়ার পরিমাপ, প্রতিক্রিয়ার পৌনঃপুন্য 3 নম্বর, প্রতিক্রিয়ার গতি। এমনিভাবে আমাদের ধরনগুলো বা দিকগুলো ব্যাখ্যা করতে হবে, করলে কত হবে আমাদের 10 মার্ক করে। তাহলে পরীক্ষণ কি, এটার জন্য তোমার 2, 3 আর ব্যাখ্যা করতে পারলি 7, এই 7 আর 3 10। এটা কিন্তু রচনামূলক প্রশ্ন। তা রচনামূলক প্রশ্ন লেখার সময় কিন্তু তোমার মানের দিকে খেয়াল রেখে লিখতে হবে, তাহলে মার্ক পাওয়া সম্ভব হবে এবং সহজে সেগুলো আয়ত্ত করা সম্ভব হবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আমরা প্রথম থেকে যে শিক্ষাটা তোমাদের ক্লাসটা করানো হয়েছে, যে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান কি, দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞানের বিষয়বস্তু কি, মনোবিজ্ঞানের প্রতিক্রিয়া কি, ইত্যাদি ইত্যাদি বিষয়, গবেষণাগার কোথায় স্থাপিত হয়, এইগুলো তোমাদের ব্যাখ্যা করা হয়েছে। এরপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, যে আমরা যে ক্লাসটার কথা বলেছিলাম, যে উদ্দীপক কত প্রকার ও কি কি বলেছি না, আগে উদ্দীপকের কথা বলেছি, যে উদ্দীপক কত প্রকার ও কি কি। দেখো উদ্দীপক হচ্ছে 2 প্রকার, এক আছে পর্যাপ্ত উদ্দীপক এবং অপর্যাপ্ত উদ্দীপক। উদ্দীপক কিন্তু 2 প্রকার, এক হচ্ছে পর্যাপ্ত উদ্দীপক আর একটা হচ্ছে অপর্যাপ্ত উদ্দীপক। এই 2 প্রকার উদ্দীপকের কথা তোমরা মনে রাখবে শিক্ষার্থীবৃন্দ, যে উদ্দীপক হচ্ছে আমাদের 2 প্রকার, এক হচ্ছে পর্যাপ্ত উদ্দীপক আর একটা হচ্ছে অপর্যাপ্ত উদ্দীপক। সুতরাং পর্যাপ্ত উদ্দীপক কাকে, যে উদ্দীপক ইন্দ্রিয়কে উত্তেজিত করে, সংবেদন উৎপন্ন করার পক্ষে স্বভাবত যথেষ্ট, তাকে পর্যাপ্ত উদ্দীপক বলে।
তার মানে কি কিছু কিছু উদ্দীপক আছে দেখো বেশি বেশি উত্তেজিত করে, আবার কিছু কিছু কম উত্তেজিত করে। তাহলে যেটা কম উত্তেজিত, যেটা অপর্যাপ্ত উদ্দীপক, আর যেটা বেশি বেশি উত্তেজিত করে সেটা হচ্ছে পর্যাপ্ত উদ্দীপক। শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা বলেছি যে উদ্দীপক ইন্দ্রিয়কে উত্তেজিত করে সংবেদন উৎপন্ন করে, ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে সংবেদনকে বা প্রতিক্রিয়া উৎপন্ন করে, যে উদ্দীপক ইন্দ্রিয়কে উত্তেজিত করে এবং সংবেদন উৎপন্ন করার পক্ষে স্বভাবত যথেষ্ট তাকে পর্যাপ্ত উদ্দীপক বলে। আচ্ছা, আর অপর্যাপ্ত যে উদ্দীপক স্বভাবত কোনো সংবেদ বা প্রতিক্রিয়া উৎপন্ন করার পক্ষে যথেষ্ট নয়, অর্থাৎ বেশি বেশি উত্তেজিত করতে সক্ষম নয়, তাকে আমরা অপর্যাপ্ত উদ্দীপক হিসেবে চিহ্নিত করে থাকি বা বলে থাকি। শিক্ষার্থীবৃন্দু, আচ্ছা, এখন উদ্দীপক উৎপন্ন করে প্রতিক্রিয়া উৎপন্ন হয়, উদ্দীপক প্রতিক্রিয়া উৎপন্ন করে। আচ্ছা, এই যে উদ্দীপক কত প্রকার ও কি বলেছি, এরপরে সংবেদন, পেশির সঞ্চালন, গ্রন্থির সংরক্ষণ ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে তোমরা যে যেখানে আসো অনলাইন ডিগ্রির অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং বাড়িতে অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখবে। আর আজ আমি তোমাদের যে ডিগ্রির প্রথম বর্ষের দ্বিতীয় পত্র বই থেকে পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের ক্লাস নিলাম বা তোমাদের পাঠদান করলাম, এই বিষয়ে তোমরা মনে রাখবে এবং যত দ্রুত সম্ভব তোমরা পড়াশোনার দিকে খেয়াল করবে। দেখবে যে কথাগুলো বলেছি, যে ভাষাগুলো তোমাকে শেখানো হয়েছে, যে ক্লাসটা নেওয়া হয়েছে, ক্লাসটা সম্পর্কে আরও কয়েকবার দেখলে আশা করি বই পড়া লাগবে না। আমি যা মনে করি, তুমি আমার কথাগুলো যদি শোনো, আমার ক্লাসটা যদি ভালোভাবে দেখো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। এই বলে আজকে আমি আমার তোমাদের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।